জায়গা করে নিলেও আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না পাওয়ার, না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। সরকার বলল সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো, বিনামূল্যে পড়াশোনার অধিকার, অবৈতনিক শিক্ষার অধিকার, ওটা তোমার ছিল না পাওয়ার, না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। সরকার এই গানের পাশাপাশি ওই গানটাও ছিল যে শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না। আরো 10-12 বছর এই শতাব্দীর প্রথম দশকে আমরা পা রাখছি, তখন গানের লাইনগুলো বদলে হয়ে যাচ্ছে এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। ক্রমশ একাকিত্বের মধ্যে ঢুকিয়ে দাও একটা গোটা প্রজন্মকে। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আমার একাধিক সহযোদ্ধারা, দিদিটি আছে, বাদশাহ আছে, তাতাই আছে, সৌরভ আছে, একই সাথে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সৃজন। ওই মূলত আজকের এই প্রকাশ্য সমাবেশের মূল বক্তা, প্রধান বক্তা, ও এরপরে বলবে। খুব দীর্ঘ বক্তৃতার বিষয় নয়, বাকিরা বলেছে সবটাই আজকের সময়ের দাবি দাওয়াগুলো, আজকের সময়ের ছাত্রছাত্রীরা তারা কেমনভাবে তাদের চারপাশটাকে ভাবছে, সেই সবটা গত 2 মাস 3 মাসের প্রখর অনুশীলন গোটা জেলা জুড়ে। এটা আজকে ভাবতে গর্ববোধ হচ্ছে যে এমন একটা জেলার মাটিতে দাঁড়িয়ে এখন এই সভা আমরা করছি, যে জেলার মাটিতে বিগত 2 মাসের মধ্যে 35টা স্কুলে এসএফআই এর প্রাথমিক ইউনিট সংগঠিত করা গেছে। এটা ভাবতে গর্ব হচ্ছে যে এমন একটা মাটিতে দাঁড়িয়ে আমরা এখন এই সভা করছি, যে মাটিতে দাঁড়িয়ে একের পর এক কলেজ ক্যাম্পাসের গেটে এসএফআই পৌঁছে গেছে, আর যত বেশি পৌঁছে গেছে তত বেশি হাঁটু কেঁপেছে তৃণমূলের। প্রায় 10-11 বছর পরে এমন একটা মাটিতে দাঁড়িয়ে আছি, যে মাটি স্বপন কলের মাটি, যে মাটি আনিস খানের মাটি, স্বপন কলের স্মৃতিতে তৈরি করা যে শহীদ বেদি, আন্দুল জগবন্ধু কলেজের বাইরে সেই শহীদ বেদিকে স্পর্শ করতে দেয়নি তৃণমূল গত 10 বছর ধরে, 12 বছর ধরে। কিন্তু 10-12 বছর বাদে আবারও স্বপন কলের শহীদ দিবসে ওই শহীদ বেদি স্পর্শ করে এসছে এসএফআই। এ কথা ভাবতে গর্ব হচ্ছে। আমরা দীর্ঘদিন বলেছি যে গোটা রাজ্য জুড়ে প্রগতিশীল চিন্তা, এগিয়ে চলার চিন্তা, নতুন করে কিছু একটা গড়বার ভাবনা, তাকে আক্রমণ করবার জন্য বারবার এসএফআই কে আক্রমণ করা হয়েছে। বারবার যাতে দেশ দুনিয়াকে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখবার মতন শক্তি, দেখবার মতন রসদ প্রজন্মের পর প্রজন্ম ছেলে মেয়েদের মধ্যে সঞ্চারিত না করা যায়, তার জন্য এসএফআই কে আক্রমণ করা হয়েছে। এই গোটা হাওড়া জেলা জুড়ে একের পর এক ক্যাম্পাসে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে এসএফআই নিষিদ্ধ। আন্দুল জগবন্ধু কলেজের ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে গিয়ে রক্তাক্ত হয়ে সেই রক্ত মাখা লাশ, স্বপন করের লাশ আমাদেরকে বইতে হয়েছিল। আর যেদিন স্বপন কলের লাশ এসএফআই এর পতাকা দিয়ে শেষবারের মতো মুড়ে দেওয়া হয়েছিল, সেদিন গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরা একটা অনন্য স্লোগান তৈরি করেছিল, স্বপনটাকে মারলি তোরা, স্বপ্নটাকে পারবি, মারবি যত বাড়বে মিছিল, মার কত মার মারবি। আজকে এত বছর বাদে দাঁড়িয়েও সেই স্বপন কলের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইটা গোটা হাওড়া জেলা জুড়ে আরো 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 বেশি তীব্র, আরো তীব্রতর, আরো তীক্ষ্ণ করবার লড়াইটা লড়ে যাওয়া হচ্ছে। পাল্টেছে দুনিয়া। স্বপন কলে যখন এসএফআই করত, তখনকার দেশ দুনিয়া আর আজকের দেশ দুনিয়ার মধ্যে অনেকগুলো পরিবর্তন ঘটেছে। গোটা দুনিয়া জুড়ে, তামাম দুনিয়ায় তামাম বড় লোকরা তারা এমন একটা ব্যবস্থার প্রচলন করতে চাইছে, যে ব্যবস্থা আমাদেরকে ক্রমাগত বিচ্ছিন্ন করবে আমাদের চারপাশ থেকে। এমন একটা ব্যবস্থার প্রচলন করবার চেষ্টা হচ্ছে যেখানে
আমার বাড়িতে আমার বাচ্চার, যে বাচ্চাটা, যে শিশুটা আমার পাড়ার স্কুলটাতে পড়ছে, সে এটা ভাববে না যে প্যালেস্টাইনের মাটিতে একজন শিশুর জন্মের শংসাপত্র লেখার আগে তার মৃত্যুর শংসাপত্র লেখা হয়ে যাচ্ছে। এমন একটা ব্যবস্থার প্রচলন করবার চেষ্টা হচ্ছে যেখানে আমি রাতের বেলা খেতে বসে এটা আর ভাববো না যে প্যালেস্টাইনের মাটিতে দিনের পর দিন, প্রতিদিন গড়ে 28 জন শিশু খুন হচ্ছে প্রতিদিন। এমন একটা ব্যবস্থা প্রচলন করবার চেষ্টা হচ্ছে যেখানে আমি যা হোক করে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারছি বলে আর আমি ভাববো না যে গোটা দেশ জুড়ে প্রতিদিন না পড়তে পারা ছেলেমেয়ের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এমন একটা ব্যবস্থার প্রচলন করবার চেষ্টা হচ্ছে যেখানে আমাদের প্রতিদিনের স্বভাব, প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের চলাচল, প্রতিদিনের মনোভাব, আমাদের বেড়ে ওঠার মধ্যে যে একসাথে বাঁচবার, একসাথে পড়বার, একসাথে গড়বার, একসাথে লড়বার যে সংস্কৃতি ছিল, যার মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি, সেই সংস্কৃতিটা, সেই ভাবনাটা, সেই যূথবদ্ধতা, সেইটা যাতে আমাদের মন থেকে একেবারে মুছে যায়। গান বদলে গেল। এই যে আমরা প্রত্যেকে রাত্রির বেলা ঘুমোতে যাওয়ার আগে কানে হেডফোন গুঁজে কিছুক্ষণ গান শোনাটা আমাদের সকলের অভ্যেস। সেই অভ্যেস এখন আরো বেশি বেড়েছে। সেই অভ্যেসকেও পুঁজি এমনভাবে প্রভাবিত করবার বন্দোবস্ত করেছে যাতে ওই গানের মাধ্যমে আমাদের মস্তিষ্কের ওপরে, আমাদের মস্তিষ্কের দখল নেওয়ার চেষ্টা হয়েছে। একটা সময় ছিল 80-র দশকে যখন গোটা দেশ জুড়ে প্রথম বাংলা ব্যান্ড তৈরি হচ্ছে মহিনের ঘোড়াগুলি, তখন মহিনের ঘোড়াগুলি গিয়েছিল যে মনে ভাবনা শুধু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই, শুধু চাইছি, শুধু চাইছি, আরো চাই, আরো চাই, আরো চাই। এই যে পুঁজিবাদের মূল কথা, সেই কথাকে আঘাত করে এত চাওয়া নিয়ে কোথা যাই এই প্রশ্ন উঠেছিল। তার থেকে আরো কয়েক বছর পার করে এগিয়েছি আমরা। এগোনোর পরে যখন এই শতাব্দীর প্রথম দশকে আমরা পা রাখছি, তখন গানের লাইনগুলো বদলে হয়ে যাচ্ছে এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। ক্রমশ একাকিত্বের মধ্যে ঢুকিয়ে দাও একটা গোটা প্রজন্মকে। তবু তখনও এই গানের পাশাপাশি ওই গানটাও ছিল যে শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারি না। আরো 10-12 বছর, আরো 15 বছর এগোলাম, আরো কয়েকটা প্রজন্ম পার করা হলো, আরো একটা যুগ পার করে আসা হলো। গান বদলে গেল, কলার টিউনে, রিংটোনে সব জায়গায় জায়গা করে নিল। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না, ছিল না পাওয়া, না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। সরকার বলল সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো, বিনামূল্যে পড়াশোনার অধিকার, অবৈতনিক শিক্ষার অধিকার, ওটা তোমার ছিল না, ছিল না পাওয়া, না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। সরকার বলল যে রাইট টু ওয়ার্ক, রাইট টু এমপ্লয়মেন্ট, চাকরির অধিকার, শিক্ষার অধিকার, কাজের অধিকার, খাদ্যের অধিকার, ভালোভাবে বাঁচবার অধিকার, ডিগনিফাইড লাইভলিহুড, সম্মানের সাথে, সম্ভ্রমের সঙ্গে, মর্যাদার সাথে বাঁচবার অধিকার, সেই অধিকার তোমার ছিল না, ছিল না পাওয়া, না পাওয়া থাক, সব পেলে নষ্ট জীবন। সরকার বলল সম কাজে সম বেতনের অধিকার, ওটা তোমার ছিল না, ছিল না পাওয়া, না পাওয়া থাক, সব পেলে নষ্ট জীবন। সরকার বলল নারী সুরক্ষার অধিকার, মেয়েদের এম্পাওয়ারমেন্টের অধিকার, সেই অধিকারটা ছিল না, ছিল না পাওয়া, না পাওয়া থাক, সব পেলে নষ্ট জীবন। আরো কয়েকটা বছর আমরা পার করে এলাম। কলার টিউন চেঞ্জ হলো, রিংটোন চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে গেল গাড়ি চালাতে যেমন চাকা লাগে, কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে, টাকা লাগে। একটা গোটা প্রজন্মকে এমন ভাবে, এমন একটা ধোঁয়াশা দিয়ে একটা গোটা প্রজন্মকে মুড়ে রাখার চেষ্টা চলছে যাতে সেই প্রজন্ম, তার ভাবনা, তার চিন্তা সবটা সংকুচিত হতে হতে একটা বোকা বাক্সের মধ্যে বন্দী হয়ে যায়। সেই বোকা বাক্সটা এই যে আমি পড়বো, আমি ক্লাস করব, এই সবটা এই একটা 4টে দেওয়াল, এই 4টে বাউন্ডারির মধ্যে আমায় আটকে দেব। এমন ভাবে এই গোটা ব্লুপ্রিন্টটা সরকার তৈরি করেছে। যখন তারা দেখলো যে না, এসএফআই কে আটকানো যাচ্ছে
যাচ্ছে না। যতবার নিষিদ্ধ ঘোষণা করছি একটা সংগঠনকে, ততবার সেই সংগঠন রক্ত বীজের মতন আরো 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 প্রত্যয় নিয়ে ক্যাম্পাসের গেটে পৌঁছে যাচ্ছে। তখন তারা ঠিক করলো ক্যাম্পাসটাকেই আর রাখতে হবে না। যে ক্যাম্পাস, যে ক্লাসরুম, যে কমন রুম, যে ক্যান্টিন থেকে ভগৎ সিং জন্মেছে, যে ক্লাসরুম, যে ক্যান্টিন, যে কমন রুম থেকে মাস্টার তারা জন্মেছে, যে ক্লাসরুম থেকে ক্ষুদিরাম জন্মেছে, যে ক্লাসরুম থেকে প্রফুল্ল চাকি জন্মেছে, যে ক্লাসরুম থেকে বিনয় বাদল দীনেশ জন্মেছে, সেই ক্লাসরুমকে যদি মুছে দেওয়া যায়, তাহলে বিকল্প ভাবনার স্রোত, বিকল্প চর্চা, নতুন কিছু করবার খিদে, ইচ্ছে, সেই সবটাকেও রুদ্ধ করে দেওয়া যাবে। এমন একটা বন্দোবস্ত তৈরি করা হলো যাতে পাবলিক এডুকেশন, সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থার সম্পর্কে আপামর জনমানসে সব মিলিয়ে একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যাবে। এখন আর কেউ স্কুলের টিচারদেরকে বিশ্বাস করতে পারে না। আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তে যেতাম, বাবা মা শেখাতো যে পৃথিবীতে বাবা মায়ের পরে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যদি কেউ হতে পারে, হয়ে থাকে, সে হলো তোমার শিক্ষক বা তোমার শিক্ষিকা। সেই তোমায় শেখাবে কেমন করে মানুষের মতন মানুষ হতে হবে। আর আজকের বাবা মায়েরা, যে সমস্ত অভিভাবকরা এখানে আছেন, আজকের বাবা মায়েরা যখন তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায়, তখন তারা ভয়ে থাকে যে যে মানুষটা তাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ হতে শেখাবে, সে আদৌ পাশ করে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছে কিনা। এই যে ভরসাটা চলে যাওয়া, এই যে বিশ্বাসটা চলে যাওয়া, একটা গোটা সামাজিক ব্যবস্থার মধ্যে এমন একটা ক্যাওস তৈরি করে দাও যাতে এক মানুষের অপর মানুষের প্রতি কোনো আস্থা, বিশ্বাস, ভরসা না থাকে, যাতে প্রতিদিন সমাজের মধ্যে বিশ্বাসহীনতা, ভরসাহীনতা বাড়তে থাকে, যাতে প্রতিদিন সমাজের মধ্যে স্বপ্নহীনতা বাড়তে থাকে, সেই বন্দোবস্ত করবার চেষ্টা হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে কেউ জিজ্ঞেস করতো তুমি বড় হয়ে কি হবে, কেউ বলতো ডাক্তার হবে, কেউ বলতো ইঞ্জিনিয়ার হবে, কেউ বলতো লেখক হবে, কেউ বলতো শিক্ষক হবে। আজকের ছেলে মেয়েরা যারা স্কুলে পড়তে যাচ্ছে, তাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি বড় হয়ে কি হবে, সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, তার সামনে কোনো উত্তর নেই। তার কারণ তার সামনে কোনো স্বপ্ন নেই। সরকার তার স্বপ্নটাকে প্রতিদিন পায়ের তলায়, হাওয়াই চটির তলায় মারিয়ে রেখে দিয়েছে, যাতে সে আর নতুন করে কোনো স্বপ্ন দেখার সাহস না করতে পারে। এমনটা তো ছিল না পশ্চিমবাংলা। এই চেহারা তো পশ্চিমবাংলা ছিল না। এই পশ্চিমবাংলার মাটিতেই কাজের স্বপ্ন তৈরি করা গেছিল। এই পশ্চিমবাংলার মাটিতেই সবাই পড়াশোনা করবে, অবৈতনিক শিক্ষা 12 ক্লাস পর্যন্ত বিনামূল্যে পড়বে, এই বন্দোবস্ত তৈরি করা গিয়েছিল। এই পশ্চিমবাংলার মাটিতেই একের পর এক নতুন স্কুল, নতুন কলেজ, নতুন বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা তৈরি করা গিয়েছিল। এই পশ্চিমবাংলার মাটিতেই এই কথাও ভাবতে গর্ববোধ হয় যে স্কুল সার্ভিস কমিশন আজকে চোর সার্ভিস কমিশনে পরিণত হয়েছে, সেই স্কুল সার্ভিস কমিশন তৈরি করা হয়েছিল ভারতের ছাত্র ফেডারেশনের দাবি, লড়াই, আন্দোলনকে সামনে রেখে। ভারতের ছাত্র ফেডারেশন তারা প্রথমেই আওয়াজ তুলেছিল যে বাংলার মাটিতে পড়াশোনা জানা, লেখাপড়া করা ছেলে মেয়েরা যারা শিক্ষক হতে চায়, তাদেরকে এক ধাপ উন্নীত করবার জন্য, তাদের পথ চলাটাকে আরো মসৃণ করবার জন্য স্কুল সার্ভিস কমিশন গঠন করতে হবে। 90-এর দশকের শুরু থেকে একের পর এক রাজপথ থেকে আলপথ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না গোটা পশ্চিম বাংলার মাটিতে যেখানে এসএফআই এর স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা নিয়ে মিছিল হয়নি। যে মিছিলের মূল দাবি ছিল বাংলার মাটিতে এসএসসি চাই। আর আজকে সেই এসএসসি, সেই গর্বের এসএসসি, সেই স্বপ্ন দিয়ে বোনা, সেই স্বপ্ন দিয়ে তৈরি করা এসএসসি, সেই এসএসসি কে পরিণত করা হয়েছে একটা স্টেট স্পন্সার্ড করাপশনের কেন্দ্র হিসেবে। এই স্বপ্নহীনতার মধ্যে দাঁড়িয়ে স্বপ্ন দেখার লড়াইটা আমাদেরকে লড়তে হবে।
আমরা লড়ছি এই বাংলার মাটিতে, এই বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থা, পাবলিক এডুকেশনটাকে পুনরুদ্ধার করবার জন্য, পাবলিক এডুকেশনের প্রতি আগ্রহকে পুনরুদ্ধার করবার জন্য। ক্যাম্পাসগুলোকে এই কারণেই গুন্ডারাজ, তোলাবাজ, সমাজ বিরোধীদের ঠেক বানিয়ে রাখা হয়েছে যাতে ছেলে মেয়েরা আর ক্যাম্পাসে যেতে না চায়। আমরা যখন গোটা রাজ্য জুড়ে কাজ করছি তখন আমরা দেখছি যে 12 পাস করবার পরে, উচ্চ মাধ্যমিক পাস করবার পরে একটা বড় অংশের ছেলে মেয়ে তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এই গোটা ভারতবর্ষের সমীক্ষা করে দেখলে বোঝা যায় যে বাংলা থেকে যে অংশের ছেলে মেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে তার মধ্যে বেশিরভাগটাই 18 থেকে 25 বছরের মধ্যেকার ছেলে মেয়ে। বাল্য বিবাহ বাড়ছে গোটা রাজ্যের বুকে, গোটা দেশের বুকে বাল্য বিবাহে পশ্চিমবাংলা রেকর্ড করছে। আগে পশ্চিমবাংলা রেকর্ড করত স্কুল কলেজের সংখ্যার ভিত্তিতে, আগে পশ্চিমবাংলা রেকর্ড করত স্বচ্ছতার সাথে প্রতি বছর সরকার কলেজে যাওয়ার মনোভাব কমে যাচ্ছে। এই বছর শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন একটা শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়, যার আন্ডারে প্রায় 200টার উপরে কলেজ, 1.5 লক্ষ সিট, সেই 1.5 লক্ষ স্নাতক স্তরের সিটের মধ্যে মাত্র 54,000 সিটে ছেলে মেয়েরা ভর্তি হয়েছে, বাকিটা ফাঁকা। সরকারের মনোভাব কি? ড্রপ আউট বাড়ুক। সরকারের মনোভাব ক্যাম্পাসগুলোকে ফাঁকা করে ক্যাম্পাসগুলোকে বিক্রি করে দেবে, হয় আরএসএস এর সরস্বতী বিদ্যা মন্দিরের কাছে, নয়তো কোনো না কোনো কর্পোরেট কোম্পানির কাছে। বাড়ছে তো, এই হাওড়া জেলায় তো সবচেয়ে বেশি দেখা গেছে। একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আবার সেই স্কুলটা বন্ধ করে তার পাশে একটা সরস্বতী বিদ্যা মন্দির তৈরি করা হচ্ছে বা একটা একল স্কুল তৈরি করা হচ্ছে। আরএসএস এর চিন্তা ভাবনা পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদের মস্তিষ্কে ইনজেক্ট করার দায়, দায়িত্ব, কর্তব্য সেটা পালন করছে মমতা ব্যানার্জি। আরএসএস এর দুর্গা, সেই আরএসএস এর দুর্গা, আরএসএস এর এজেন্ডা ফুলফিল করবার জন্য গোটা পশ্চিমবাংলার একটা গোটা প্রজন্মকে জয় শ্রীরামের ভেট্টি মাথায় পরিয়ে দাঙ্গাবাজি করতে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু তাদের ক্যাম্পাসে পাঠানোর কোনো বন্দোবস্ত করছে না। আমরা তো দেখছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করার টাকা দিয়ে মন্দির তৈরি হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের 4টে জেলা বিপর্যস্ত হয়ে গেল। ভারতের ছাত্র ফেডারেশন একদিনের ডাকে গোটা রাজ্যের ছাত্রছাত্রী অভিভাবকদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে পৌঁছে গিয়েছিল। কি বিভৎস অবস্থা আপনারা ভাবতে পারবেন না। কিন্তু ওই বিভৎসতার মধ্যে দাঁড়িয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কোনো ত্রাণের কথা বলেননি, কোনো পুনর্বাসনের কথা বলেননি, বলেছেন একটাই কথা যে উনি মহাকাল মন্দির তৈরি করে দেবেন। মন্দির, মসজিদ, গির্জা তো এর আগেও তৈরি হয়েছে পশ্চিমবাংলার মাটিতে। আমরা তো ছোটবেলায় দেখতাম যে পাড়ার মধ্যে মন্দির তৈরি হয়েছে, পাড়ার মানুষজনরা তারা একসাথে একজোট হয়ে টাকা পয়সা জমিয়ে নিজেদের মধ্যে চাঁদা তোলাতুলি করে একটা মন্দির তৈরি করেছে। মসজিদ তৈরি হবে নামাজ পড়বার জন্য, মহল্লার সবাই একসাথে একযোগ হয়ে, সমস্ত মুরব্বীরা একসাথে একযোগ হয়ে তারা সবাই মিলে টাকা পয়সা তুলে নিজেদের মতন করে একটা নামাজ পড়বার জায়গা তৈরি করেছে, একটা মসজিদ তৈরি করেছে। কই কোনোদিন সরকারের টাকা, যে টাকা দিয়ে আমাদের পড়তে পারার কথা, যে টাকা দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার কথা, সেই টাকা দিয়ে তো মন্দির, মসজিদ, গির্জা তৈরি করতে হয়নি। আজকে পাবলিক মানি, আমার আপনার ট্যাক্সের টাকা, যে টাকা পরিষেবা হিসেবে আমাদের কাছে ফিরে আসার কথা, যে টাকা দিয়ে নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে আপনার বাড়ির ছেলে মেয়েটা গর্বের সাথে সেইখানে পড়তে যাওয়ার কথা, সেই ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়ে মন্দির, মসজিদের ঝগড়াঝাটির মধ্যে একটা প্রজন্মকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই যে অবিশ্বাসের কথা বলছিলাম, ছাত্রদের, শিক্ষকদের প্রতি অবিশ্বাস বাড়াবে, এক ছাত্রর আর এক ছাত্রের প্রতি অবিশ্বাস বাড়াবে, ধর্ম, জাত, পাত এই সমস্তটাকে ইনজেক্ট করে দিয়ে, আর মূল ইস্যু থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। মূল এজেন্ডা থেকে তাকে সরিয়ে দিয়ে তার মস্তিষ্কের মধ্যে ক্রমাগত ভুল এজেন্ডা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা এই বাংলার মাটিতে তৃণমূল, বিজেপি একসাথে এক হয়ে করছে। কে না জানে
এ তো ক্যাম্পাসে গেলেই আমরা বুঝতে পারি যে এরা দুজন আলাদা নয়। আন্দুল জগবন্ধু কলেজ থেকে, আমতারাম সদয় কলেজ থেকে, হাওড়া লাল বাবা কলেজ থেকে, এনডি কলেজ থেকে শুরু করে উলুবেড়িয়া কলেজ পর্যন্ত গেটে যদি এসএফআই এর পোস্টার পড়ে সেই পোস্টার ৩-৪ ঘন্টার বেশি থাকে না। আর যদি এবিভিপির পোস্টার পড়ে সেই পোস্টার আঠা থেকে খুলে গেলে নতুন করে তৃণমূল আঠা লাগিয়ে ওই পোস্টারটাকে লাগিয়ে রেখে দেয়। এটা বোঝা যায় যে যারা বাম রামনবমীকে এই বাংলার মাটিতে অস্ত্রের ঝনঝনানিতে ন্যায্যতা দিয়েছে তারাই তার কয়েকদিন বাদে একই সাথে এক হয়ে আবার হনুমান জয়ন্তী পালন করবার জন্য নেমে পড়ে। বাংলার সোশ্যাল ফেব্রিক, বাংলার সামাজিক কাঠামো, এই সামাজিক কাঠামোটাকে এরা ধ্বংস করে দিতে চাইছে। এই সামাজিক কাঠামোর মধ্যেই শিক্ষার কথা আসে, এই সামাজিক কাঠামোর মধ্যেই কর্মসংস্থানের কথা আসে, এই সামাজিক কাঠামোর মধ্যেই সংস্কৃতির কথা আসে, এই সামাজিক কাঠামোর মধ্যেই যূথবদ্ধতার কথা আসে। এই সামাজিক কাঠামোটাকে পরিকল্পিতভাবে আরএসএস এর এজেন্ডাকে চ্যাম্পিয়ন করবার জন্য বাংলার মাটিতে মমতা ব্যানার্জিরা এই সামাজিক কাঠামোটাকে ধ্বংস করে দিতে চাইছে। আমরা এই বাংলার মাটিতে এমন একটা মাটিতে জন্মেছি যে মাটিতে বসে রবি ঠাকুর লিখেছেন, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব কুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। ভারতবর্ষকে নানান বৈচিত্র্যের মাঝে, নানান বৈপরীত্যের মাঝে এই ঐক্যের এক দেহ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কল্পনা করেছিলেন, এই আহ্বান পাঠিয়েছিলেন গোটা দেশের মানুষের কাছে। আর সেই আহ্বানেই যেন সাড়া দিয়ে আর এক কবি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম লিখেছেন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদ বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সংগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এইটাই পশ্চিম বাংলার মাটিতে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা, রবি ঠাকুর, কাজী নজরুল ইসলামের সেই সংস্কৃতির পাঠ আমাদের পড়িয়েছিলেন। সেই পাঠ যারা আজকে ভুলিয়ে দিতে চাইছে, সেই পাঠ যারা আজকে গুলিয়ে দিতে চাইছে, তাদেরকে ক্যাম্পাস ছাড়া করার লড়াইটা ভারতের ছাত্র ফেডারেশন লড়ে গেছে দিনের পর দিন, লড়ে যাবে দিনের পর দিন। আর সেই লড়াইতে বারবার স্বপন কোলে থেকে আনিস খান আমাদেরকে রসদ যোগাবে, আমাদেরকে স্পর্ধা যোগাবে। আর নতুন প্রজন্ম তারা নতুন ভাবে, নতুন চিন্তা দিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসকে আবার পুনরুদ্ধার করবে। ক্যাম্পাসের ভেতরে বন্ধ হয়ে যাওয়া ক্লাসরুমগুলোকে আবার খুলবে, ক্যাম্পাসের ভেতরে টিম টিম করে জ্বলা বাল্বগুলোকে পরিবর্তন করে নতুন আলোর ছটায় ক্যাম্পাসকে সাজিয়ে তুলবে। এই আশা ভরসা নিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারতের ছাত্র ফেডারেশন দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ।